বিসিএস রিটেনের সায়েন্সের আইসিটি পার্টের ইনফরমেশন টেকনোলজির আজকের যে সেকেন্ড টপিকটা, এই সেকেন্ড টপিকের নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড টপিক থেকে প্রায় রিপিটেডলি প্রশ্ন আসছে, আমরা প্রশ্নগুলো আগে দেখি। 37-এ আসছে ডাটাবেস কি, ডাটাবেসের উদাহরণ সহ বুঝিয়ে দিন। তারপর হচ্ছে ইয়ার ডায়াগ্রাম কি, উদাহরণ সহ বুঝিয়ে দিন। 41-এ আসছে আর রিলেশনাল ডাটাবেসের প্রাইমারি কি, ফরেন কি এর ভূমিকা উদাহরণ সহ লিখো। এই যে এই ফরেন প্রাইমারি কি এবং ফরেন কি রিলেটেড প্রশ্ন প্রায় প্রত্যেকটা প্রিলিতে একটা থাকেই, সেটা ব্যাংক হোক বিসিএস হোক সবখানেই থাকে, রিপিটেডলি আসে এই প্রশ্নগুলো। তারপর আবার নিচে আসছে ডাটাবেসে প্রাইমারি কি কেন ব্যবহার করা হয়। 45 বিসিএস আসছে রিসেন্ট বিসিএস এ। তো ডিবিএমএস বলতে কি বোঝানো হয়, ডিবিএমএস এর শ্রেণীবিন্যাস 40-তে আসছে। তারপর 41-এ আসছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস বলতে কি বোঝানো হয়। 44-এ আসছে আধুনিক ব্যাংকিং এ, আধুনিক ব্যাংকিং এ ডিবিএমএস এর কার্যকর ভূমিকা লিখুন। তারপর 46-এ আসছে ডিবিএমএস আর ডিএমএস এর মধ্যে পার্থক্য, অর্থাৎ বেসিক্যালি এখানকার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে। এরপর যদিও এসকিউএল বা স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে এই প্রশ্নটা কোথাও আসেনি, বাট এগুলো খুব রিপিটেডলি প্রিলিতে খুব বেশি আসে। তারপর আমরা ডাটাবেস সর্টিং এবং ডাটাবেস ইন্ডেক্সিং এর মধ্যে পার্থক্যটা দেখব। তারপর ডাটাবেস রিলেশন বলতে কি বোঝায়, কত প্রকার কি কি, এগুলো দেখবো। ডাটা এনক্রিপশন বলতে কি বোঝায়, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। ডাটা সিকিউরিটি লাইফ সাইকেল বলতে কি বোঝায়, এটাও একটু জানা জরুরি, সিকিউরিটি লাইফ সাইকেল। মাল্টিমিডিয়া কি, মাল্টিমিডিয়া কত প্রকার ও কি কি, 28তম বিসিএস আসছে। তো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখি। ডাটাবেস কি, বিভিন্ন ধরনের ডাটাবেস উদাহরণ সহ বুঝিয়ে দিন। প্রথম প্রশ্নটা ছিল ব্যবহারের গুরুত্ব কি, গুরুত্বটা নিজের মতো করে লেখা যাবে। আমরা সলিড ইনফরমেশন গুলো দেখি। ডাটাবেস হলো অসংখ্য ডাটা বা তথ্যের একটি সুসজ্জিত তালিকা। অসংখ্য ডাটা বা তথ্যের সুসজ্জিত তালিকা হলো ডাটাবেস, যেখান থেকে ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী যে কোনো তথ্য দ্রুত এবং খুব সহজে আহরণ এবং সংগ্রহ করতে পারবে। তার মানে ডেটা বা তথ্যের একটা বিশাল একটা সুসজ্জিত তালিকা, যেখান থেকে ব্যবহারকারী যখন চাইবে প্রয়োজন অনুসারে দ্রুততার সাথে ডাটাগুলো আহরণ করতে পারবেন বা সংগ্রহণ করতে পারবেন। তো ডাটাবেসের যে প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে সাধারণ ডাটাবেস আর একটা হলো রিলেশনাল ডাটাবেস। তারপর সাধারণ ডাটাবেস বলতে শুধু একটা ফাইল বা পরস্পর সম্পর্কবিহীন একাধিক ফাইলের সাহায্যে যে ডাটাবেস তৈরি হয় তাকে সাধারণ ডাটাবেস বলে, অর্থাৎ একটার সাথে অন্যটার কোনো তেমন সরাসরি কোনো সম্পর্ক থাকবে না। তো সেই ধরনের ডাটাবেসকে বলা হয় সাধারণ ডাটাবেস। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এই এক্সাম্পলের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটাতে রোল ছিল, একটাতে নেম, ক্লাস, সেকশন, গ্রুপ, জিপিএ। এখানে কোনোটার সাথে কোনোটার সম্পর্ক নেই, মানে এটা একটাই টেবল, এই টেবলের সাথে অন্য কোনো টেবলের সম্পর্ক দেখাচ্ছে না, একটা টেবল। তার মানে যেহেতু এখানে কোনো সম্পর্কবিহীন কিছু ডাটা বা কিছু ফাইল বা কিছু তথ্য একসাথে উপস্থাপন করা হচ্ছে, তো এটা হচ্ছে সাধারণ ডাটাবেস যেখানে অনেকগুলো ইনফরমেশন আছে। তারপর রিলেশনাল ডাটাবেসের ক্ষেত্রে পরস্পর সম্পর্কযুক্ত, এই ওয়ার্ডটা জরুরি, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ডাটা ফাইলের সাহায্যে রিলেশনাল ডাটাবেস গঠিত হয়। এটি হচ্ছে ডাটাবেসের সর্বাপেক্ষা আধুনিক সংগঠন, আমরা সবচেয়ে বেশি এটা ইউজ করি। যেমন আমরা যদি দুইটা টেবল বানাই, একটা হচ্ছে কাস্টমারের আর একটা হচ্ছে ব্যালেন্সের। কাস্টমার সিটিতে কোথায় থাকে, তারপর হচ্ছে কাস্টমারের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার কত, কাস্টমারের নাম কি, এটা একটা টেবলে নিয়ে আসলাম। আর একটা টেবলে আমরা কি করলাম, এইখানে যেমন অ্যাকাউন্ট নাম্বার ছিল, অন্য টেবলে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, বাকি এই তথ্যগুলো প্রয়োজন নেই, এগুলো আমরা দিলাম না। এখন অ্যাকাউন্ট নাম্বার অনুযায়ী তার ব্যালেন্সটা আমরা পাশে লিখে দিলাম। তাহলে দেখা যাচ্ছে এই কাস্টমারের এই টেবলটা এবং এই ব্যালেন্সের শিটটা, এই দুইটার মধ্যে হচ্ছে একটা রিলেশন আছে, যেহেতু দুজনের মধ্যে একটা কমন ইনফরমেশন রয়েছে। তো আমরা এটা দিয়ে বলতে পারি যে A298 এটা হচ্ছে রেজাউলের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের ব্যালেন্সের পরিমাণ হচ্ছে 20,000। তাহলে এই দুইটা ডাটা বা টেবল পরস্পর সম্পর্কযুক্ত। তো এই যে সম্পর্কযুক্ত পরস্পর টেবল বা ডাটা ফাইলের সাহায্যে যে আমরা ডাটাবেস গঠন করি, এটাকেই বলা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। তারপর ডাটাবেসের বিভিন্ন উপাদান, একটা হচ্ছে ডাটা, আরেকটা হচ্ছে রেকর্ড, আরেকটা হচ্ছে ফিল্ড, আরেকটা হচ্ছে ডাটা টেবল। তো আমি কি করব, এই পরীক্ষা তো এগুলো সরাসরি ভাবে আসে না, হয়তো যে কোনো একটা জিনিস নিয়ে লিখতে বলতে পারে, টিকার মতো করে আসতে পারে 2 নাম্বারের জন্য। তবে আমি এই জিনিসটা একটু রিডিং পড়বো, বেসিক্যালি এটা প্রিলির জন্য।
প্রিলিতে দেখা যায় এখান থেকে নিচের কোনটি ডাটা, নিচের কোনটি রেকর্ড, নিচের কোনটি ফিল্ড, হ্যাঁ, এই যে এগুলোর রিলেটেড আলাদা আলাদা প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো আনসার করতে পারার জন্য নিচের এই জিনিসগুলো একটু রিডিং করে নেই। ডাটা শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ ডাটাম থেকে, ডাটামের বহুবচন, ডাটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান। তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডাটা বা উপাত্ত। ডাটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা কিছু ইনপুট করি তাই ডাটা। টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা কিছু ইনপুট করি তাই ডাটা। এরপর হচ্ছে রেকর্ড। রেকর্ড হলো অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড। সাধারণভাবে পুরো একটি সারিকেই আমরা রেকর্ড হিসেবে বিবেচনা করি। যদি কোনো টেবিলে গ্রাহকের নাম, ঠিকানা লিপিবদ্ধ করা থাকে, তবে সেই গ্রাহকের নাম ও ঠিকানা মিলে হবে একটি রেকর্ড। এরকম যতজন গ্রাহকের নাম ঠিকানা একটা টেবিলে লিপিবদ্ধ থাকবে, সে টেবিলে ততগুলো রেকর্ড আছে বলে ধরে নেওয়া হবে। যদি 10 জন ব্যক্তির ইনফরমেশন যদি লেখা থাকে, তাহলে আমরা ধরে নিব ওইখানে 10টা রেকর্ড রয়েছে। আর রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হলো ফিল্ড। যেমন যে কোনো একটা রেকর্ডে মানুষটার নাম থাকতে পারে, ঠিকানা থাকতে পারে, টেলিফোন নাম্বার থাকতে পারে। এই প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ফিল্ড বলা হয়, এক একটা ফিল্ড। তো আমরা ওই ফিল্ড অনুযায়ী নামের ভিত্তিতে এদেরকে আলাদা করতে পারি, ঠিকানার ভিত্তিতে আলাদা করতে পারবো, টেলিফোনের নাম্বারের ভিত্তিতে আলাদা করতে পারবো। এগুলো এক একটা ফিল্ড। আচ্ছা, প্রতিটি ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসেবে থাকে। তার মানে আমরা যদি বলি এই যে রো অনুযায়ী এগুলোকে সবগুলোকে রেকর্ড বলে রোতে, আর যখন আমরা কলাম হিসেবে চিন্তা করব, কলামগুলো হচ্ছে এক একটা ফিল্ড, আর এদিকে হচ্ছে এগুলো হচ্ছে এক একটা রেকর্ড, যে কোনো একজন মানুষের রেকর্ড। আচ্ছা, এরপরে ডাটা টেবিল। সমজাতীয় সকল ডাটাকে একটি টেবিলে সংরক্ষণ করে রাখা হয়, তবে তাকে ডাটা টেবিল বলে। একটা অফিসের 3টা শাখা আছে, একটা হচ্ছে প্রশাসন শাখা, হিসাব শাখা, বিক্রয় শাখা। প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য একটা টেবিল নির্দিষ্ট করা আছে, যেখানে ওই শাখার সকল উপাত্ত সংরক্ষিত। হিসাব শাখার জন্য আলাদা একটা টেবিল। অফিসের আয় ব্যয়, কর্মচারীদের বেতন ভাতার হিসাব সংরক্ষিত আছে। বিক্রয় শাখার জন্য আরো একটি টেবিল, দৈনন্দিন বিক্রয় সংক্রান্ত নথিবদ্ধ লিপি আছে। 3টা টেবিলেই থাকবে একটি মূল ফাইল বা ডাটাবেসের অধীনে। এটাকেই বলা হয় ডাটা টেবিল। এরপর হচ্ছে এন্টিটি। আরেকটা ইনফরমেশন জেনে নিই। এন্টিটি সেট, অ্যাট্রিবিউট, এই ইনফরমেশনগুলো আমাদের একটু জানতে হবে। পরীক্ষায় রিপিটেডলি প্রিলিতে অনেক বেশি আসে। ব্যাংকের যে প্রিলিগুলো হয়, এগুলোতে এখান থেকে একটা প্রশ্ন থাকেই থাকে। তো এন্টিটি হচ্ছে এমন একটা সত্তা যা দিয়ে অবজেক্টকে চিহ্নিত করা যায়। কোনো ডাটার টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেওয়া হয় তাই হচ্ছে ডাটার এন্টিটি। তার মানে আমি যদি একটা টেবিল বানালাম, টেবিল বানিয়ে উপরে লিখে রাখলাম টেবিলটার নাম, যে এটা হলো কর্মচারীদের বেতন। এখানে যদি আমি লিখে রাখি এই টেবিলটা হচ্ছে কর্মচারীদের বেতনের ইনফরমেশন গুলো আছে, তাহলে এই পুরো জিনিসটা বা পুরো টেবিলটা হলো, পুরো টেবিলের এন্টিটি বা নামটা হলো যে কর্মচারীদের বেতন। তো এখানে আমরা একটু দেখি, যেমন একজন কর্মচারীর নাম, পদবি, বয়স, ঠিকানা ইত্যাদির সমন্বয়ে এন্টিটি গঠিত হয়। এন্টিটি বাস্তব উপস্থিতি থাকতে পারে এবং এটি শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে হতে পারে। যেমন একটা এন্টিটি হলো কর্মচারীর তথ্য। তো এখন কর্মচারীর তথ্যের মধ্যে কি কি আসে? নাম আসে, পদবি আসে, বয়স আসে, ঠিকানা আসে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডাটা। এই আলাদা আলাদা ডাটাগুলো যখন একজনের আন্ডারে থাকবে বা কর্মচারীর তথ্যের আন্ডারে থাকবে, তখন এটাকে বলা হচ্ছে এন্টিটি। তো এখানে অনেকজনের নাম আসতে পারে, অনেকজনের পদবি, অনেকজনের বয়স, অনেকজনের ঠিকানা আসতে পারে। তো এই পুরো টেবিলটার যে নামটা, কর্মচারীর তথ্য, এটাকেই বলা হচ্ছে এন্টিটি। তারপর এন্টিটি সেট। সমধর্মী একাধিক এন্টিটির সমন্বয়কে এন্টিটি সেট বলে। উদাহরণস্বরূপ, শিক্ষার্থীর এন্টিটি সেটকে বিবেচনা করা যেতে পারে যেখানে স্কুলের সকল শিক্ষার্থী থাকতে পারে। একইভাবে শিক্ষক এন্টিটি সেট বলতে একই স্কুলের সকল শিক্ষক থাকতে পারে। অর্থাৎ সকল টিচারদেরকে নিয়ে যদি কোনো একটা গঠিত হয়, সেটা হচ্ছে স্কুলের শিক্ষকদের একটা এন্টিটি সেট। অ্যাট্রিবিউট কি? প্রত্যেকটা বৈশিষ্ট্য বা গুণ যখন কোনো এন্টিটিকে বর্ণনা করে তখন তাকে অ্যাট্রিবিউট বলে। প্রত্যেকটা বৈশিষ্ট্য বা গুণ যখন কোনো এন্টিটিকে বর্ণনা করে তখন তাকে অ্যাট্রিবিউট বলে। এন্টিটির অন্তর্ভুক্ত প্রত্যেকটা ফিল্ডকে অ্যাট্রিবিউট বলে। যেমন চিত্রে একে এন্টিটিতে 4টা ফিল্ড রয়েছে। এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড। এগুলো হলো নাম, পদবি, বয়স, ঠিকানা। এর প্রত্যেকটি এক একটা অ্যাট্রিবিউট। তাহলে আমরা যে এতক্ষণ ফিল্ড বলছিলাম, এই ফিল্ডগুলোকে আমরা চাইলে আবার অ্যাট্রিবিউট বলতে পারি। কখন? যখন তারা একটা এন্টিটির আন্ডারে থাকবে।
ভ্যালু কি? ভ্যালু হচ্ছে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের মান, যে মান থাকে তাকে ভ্যালু বলা হয় ভ্যালু। অ্যাট্রিবিউটের যে মান থাকে তাকে ভ্যালু বলা হয়। নাম অ্যাট্রিবিউটের একটি ভ্যালু। সজীব আহমেদ বয়সের অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে 31। তার মানে এই যে নাম, যে অ্যাট্রিবিউটটা আছে এটার একটা ভ্যালু হচ্ছে সজীব, পদবীর একটা অ্যাট্রিবিউট হচ্ছে অপারেটর, বয়সের একটা অ্যাট্রিবিউট হচ্ছে বা ভ্যালু হচ্ছে বয়স, অ্যাট্রিবিউটটার ভ্যালু হচ্ছে 31। এরপর কি? কি হলো একটি অ্যাট্রিবিউট বা একাধিক অ্যাট্রিবিউটের সমষ্টি। অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটের সমষ্টি যা এন্টিটি সেট থেকে প্রত্যেকটা এন্টিটিকে আলাদাভাবে চিহ্নিত করে। যেমন রোল নাম্বার অ্যাট্রিবিউট প্রত্যেক শিক্ষার্থীকে আলাদাভাবে চিহ্নিত করে। রোল নাম্বার অ্যাট্রিবিউট প্রত্যেক শিক্ষার্থীকে আলাদাভাবে চিহ্নিত করে, এটাকে একটা কি বলে। এরপর আমরা নিচের উদাহরণের সাহায্যে টার্মগুলো সম্পর্কে একটু পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করব। যেমন অ্যাট্রিবিউট বা টেবিলের ফিল্ড হলো কোনগুলো? এই যে শিক্ষকের আইডি, শিক্ষকের নাম, পাঠ্য বিষয়, ঠিকানা। এই যে কলামগুলো, এই কলামগুলোর যে টাইটেলটা ওটাই হলো অ্যাট্রিবিউট বা টেবিলের ফিল্ড। আর এন্টিটি বা রেকর্ড হলো এই যে আবিদুর রহমান বা আইসিটি ঢাকা 12022 একজনের সবগুলো ইনফরমেশনকে একসাথে এন্টিটি বা রেকর্ড বলা হচ্ছে। আর ভ্যালুগুলো হচ্ছে কি প্রত্যেকটাকে আলাদা আলাদা এক একটা ভ্যালু। এই এন্টিটি সেটের প্রত্যেকটা আলাদা, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, প্রত্যেকটাই আলাদা আলাদা একটা ভ্যালু। আর এটা হলো শিক্ষকদের একটা সেট বা এন্টিটি সেট, যেহেতু এখানে অনেকজন শিক্ষকের নাম একসাথে বা রেকর্ডগুলো একসাথে আসছে। এরপর রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে প্রাইমারি কি এবং ফরেন কি এর ভূমিকাগুলো 41-এ আসছে, 45-এও আসছে। তো ডেটাবেস কি ফিল্ড, ডেটা টেবিল বা ফাইলের রেকর্ড শনাক্ত করা, অনুসন্ধান করা, সংযোগ সম্পর্ক স্থাপন করা, তো ইত্যাদি কাজের জন্য যে সকল ফিল্ড ব্যবহৃত হয় সেই সকল ফিল্ডকে কি ফিল্ড বলে। কি ফিল্ড চিহ্নিত করতে ডাটাবেসকে কয়েক ধরনের কি ব্যবহার করা হয়। কি ফিল্ড চিহ্নিত করতে ডাটাবেসে কয়েক ধরনের কি ব্যবহার করা হয়ে থাকে। যেমন উচ্চ মাধ্যমিক 2016 ঢাকা বোর্ডের যে কোনো পরীক্ষার্থীর রেকর্ড অনুসন্ধানের জন্য রোল নাম্বার ফিল্ডকে কি হিসেবে ব্যবহার করা হয়। আবার সারা দেশের যে কোনো বোর্ডের যে কোনো পরীক্ষার্থীর রেকর্ড অনুসন্ধানের জন্য বোর্ডের নাম এবং রোল নাম্বার ফিল্ডকে একত্রে কি ধরা হয়। কারণ বোর্ড অনুযায়ী কিন্তু রোল নাম্বারগুলো ভেরিয়েশন করবে, দুই বোর্ডের রোল নাম্বারটা সেমও হতে পারে, সেক্ষেত্রে বোর্ডের নামটা এখানে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করবে। আচ্ছা, এরপর নিচে বহুল ব্যবহৃত 3 প্রকার কি ফিল্ডের কথা বলা হলো। একটা হচ্ছে প্রাইমারি, আরেকটা হচ্ছে কম্পোজিট, আরেকটা হচ্ছে ফরেন কি। পরীক্ষায় রিপিটেডলি প্রশ্নগুলো আসে। তো প্রাইমারি কি ডেটা টেবিলের যে ফিল্ডের সাহায্যে প্রত্যেকটা রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। কোনো ফাইলে সাধারণত এক বা একাধিক ফিল্ড থাকে। এই ফিল্ডগুলোর মধ্যে কমপক্ষে একটি ফিল্ড থাকবে যার ডাটাগুলো অদ্বিতীয়, অর্থাৎ একটার সাথে একটা রেকর্ডের সাথে অন্য রেকর্ডের মিলবে না। যেমন আমি যদি বলি এখানে ক্লাস রোল 101, 102, এই রোলগুলো এগুলো কিন্তু সবার ক্ষেত্রে সেম না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একই ক্লাসে একই ফ্রেন্ড থাকতে পারে, দুজনের নাম কামাল হতে পারে, তাহলে ওদের নামটাকে আমরা কি ফিল্ড প্রাইমারি কি হিসেবে নিতে পারছি না। আবার এদের গ্রুপ সবাই যেহেতু সায়েন্সে পড়ে, এখানেও ডিফারেন্সিয়েট করার কোনো সুযোগ নেই। তো শুধুমাত্র রোল নাম্বার দিয়ে এদেরকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যাচ্ছে। তো রোল নাম্বারটাই হচ্ছে প্রাইমারি কি। এরপর একটি শ্রেণীতে শিক্ষার্থীর রোল নাম্বার থাকে একটি, এই রোল নাম্বারটাই হলো প্রাইমারি কি। তারপর কম্পোজিট কি। কম্পোজিট কি হলো যখন কোনো ডাটাবেস ফাইলে কোনো সুনির্দিষ্ট প্রাইমারি কি থাকে না, তখন একটি ফিল্ডকে প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহার করা যায় না। সেসব ক্ষেত্রে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ দুটি মিলিয়ে একটা করা হয়। যেমন রোল নাম্বার, সেকশন এতে রোল নাম্বার হচ্ছে 101, আবার সেকশন বি তেও 101 থাকতেই পারে। তার মানে আমি শুধুমাত্র 101কে প্রাইমারি কি বলতে পারছি না, কারণ 101 বললে ওর ভ্যালুগুলো আসবে, তারপর এর ভ্যালুগুলো আসবে। এখন দুইটা ফিল্ডের আলাদা দুইটা ইনফরমেশনকে একসাথে নিয়ে আমরা কম্পোজিট কি ক্রিয়েট করব, অর্থাৎ রোল নাম্বার 101 সেকশনে তাহলে আমরা কম্পোজিট কি হলো 101A। এই পুরো ইনফরমেশনটা হচ্ছে দুইটা কি নিয়ে আমরা একসাথে একটা কম্পোজিট কি বানাচ্ছি। 101B এবং 101A দুইজন সেপারেট ব্যক্তি, আমরা বুঝতে পারবো। শুধুমাত্র 101 দিয়ে কিন্তু বুঝতে পারছি না। এই ক্ষেত্রে কম্পোজিট কিটা কাজে আসছে। ফরেন কি হলো দুটো টেবিলের মধ্যে যখন আমরা দেখব যে ক্লাস রোলটা এখানেও আছে, ক্লাস রোলটা এখানেও আছে, দুইটা ফিল্ডে, তো দেখা যাচ্ছে এই দুইজনের
প্রথম যে টেবিলটা ছিল ওই টেবিলে এই ক্লাস রোলটা ছিল প্রাইমারি কি, কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে অদ্বিতীয়ভাবে আলাদা করা যাচ্ছে। তো একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলে বসবে, তখন এই প্রথম টেবিলের প্রাইমারি কিটা সেকেন্ড টেবিলের ফরেন কি হিসেবে কাজ করবে। তাহলে বইয়ের ভাষায় একটু যদি দেখি, রিলেশনাল ডাটাবেসের ক্ষেত্রে একটি টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি অন্য টেবিলের সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহৃত হয়, তখন সেই সাধারণ ফিল্ডকে ফরেন কি ফিল্ড বলে। মজার বিষয় হচ্ছে এখানে এই সেকেন্ড টেবিলটার আমরা চাইলে বলতে পারি যে এটাকেও প্রাইমারি কি বলতে পারি, কিন্তু এই প্রাইমারি কি গুলো তো প্রথমে এখানে প্রথম টেবিলেই ব্যবহৃত হয়েছে। তো সেকেন্ড টেবিলেরও কিন্তু প্রাইমারি কি আছে। প্রাইমারি কি বলতে এই যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো, এগুলো অদ্বিতীয়, কারোর সাথে কারো মিলে না। তাহলে এখানকার প্রাইমারি কি গুলো আমি যদি এদেরকে প্রাইমারি কি ধরি, তাহলে এদেরকে একটা সাধারণ কি ফিল্ড ধরে নিতে পারি। এই সাধারণ কি ফিল্ডটা কিন্তু ছিল প্রথম টেবিলের প্রাইমারি কি ফিল্ড। তো প্রথম টেবিলের প্রাইমারি কি ফিল্ডটা এখানে সাধারণ কি ফিল্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই জন্য এটাকেই বলা হচ্ছে সেকেন্ড টেবিলের ফরেন কি। এরপর রিলেশনশিপ বোঝার জন্য ডায়াগ্রাম ব্যবহৃত মডেল সমূহ প্রতীকগুলো এখানে আপনারা দেখে নিতে পারেন, রিটেনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। ইয়ার ডায়াগ্রামটা পরীক্ষা আসছে 37-এ। ইয়ার ডায়াগ্রাম হলো কি, অনেকগুলো এন্টিটি সেটের মধ্যে সম্পর্ক প্রকাশের পদ্ধতিকে একটা এন্টিটি রিলেশনশিপ মডেল বলে, বা ইআর মডেল বলে। এন্টিটি রিলেশনশিপ, অনেকগুলো এন্টিটি সেটের মধ্যে সম্পর্ক। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম দিয়ে এটাকে বোঝানো যায়। এটা ডাটাবেস ডিজাইনে বহুল ব্যবহৃত একটি মডেল। শিক্ষার্থীর এন্টিটি সেট অ্যাট্রিবিউট হলো শিক্ষার্থীর রোল, নাম, বিষয় কোড, মোবাইল নাম্বার। আবার শিক্ষকের এন্টিটি সেটের অ্যাট্রিবিউট হলো শিক্ষকের নাম, বিষয় কোড। ফলে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে রিলেশনশিপ গঠন করার ক্ষেত্রে আমরা যদি বলি যে পাঠদান করার ক্ষেত্রে পাঠদান করবে কে, শিক্ষক, আর পাঠদানটা নিবে কে, শিক্ষার্থী। তাহলে মাঝখানে এই যে এই বক্সটা দিয়ে কি বোঝানো হয় আমরা এখান থেকে দেখি। এটা দিয়ে রিলেশন প্রকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আর শিক্ষার্থী হচ্ছে বক্স, এই দুইটা বক্স দিয়ে কি বোঝাই আমরা একটু দেখি। এন্টিটি সেট, এন্টিটি প্রকাশ করার জন্য এই ধরনের স্কোয়ার বক্সগুলো ইউজ করে। আর দুটা এন্টিটি, এই যে এইটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, দুইটা এন্টিটিকে যোগ করার জন্য হচ্ছে এই সাইনটা ব্যবহার করা হয়ে থাকে, দুইটা এন্টিটির মধ্যে সংযোগকারী সেট। তাহলে শিক্ষার্থী এবং শিক্ষক এই দুইটা এন্টিটির মধ্যে পাঠদান করার যে সম্পর্কটা, এই সম্পর্কটা বোঝানো হচ্ছে এই বক্সটা দিয়ে। আর শিক্ষার্থীর ক্ষেত্রে কিছু ভ্যালু আছে, অ্যাট্রিবিউট, এইগুলো এখানে আলাদা করে শিক্ষার্থীর পাশে লিখলাম, আর শিক্ষকের পাশে নাম এবং বিষয় কোডগুলো এই পাশে লিখলাম। তাহলে এটা পুরোটা একটা হয়ে গেল ইআর মডেল বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এরপর আসি সবচেয়ে বহুল আলোচিত, সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে, ডিভিএমএস কি। ডিভিএমএস বলতে কি বোঝায়, ডিভিএমএস এর কাজ কি, এটার শ্রেণী বিভাগ, এই জিনিসগুলো 41-এ আসছে, 40-তে আসছে পরপর, 46-এও আসছে। ডিভিএমএস এবং আরডিবিএমএস এর মধ্যে পার্থক্য। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা ডাটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো ওরাকল, মাইএসকিউএল, মাইক্রোসফট এক্সেস, এই তিনটা এক্সাম্পল প্রিলি পরীক্ষার প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে একটা আসে, নিচের কোনটি ডিবিএমএস সফটওয়্যার নয়। তো এই তিনটার পাশাপাশি অন্য একটা দেওয়া থাকে, তখন অন্য একটাটাই আনসার হয়। এই তিনটা হলো ডিভিএমএস সফটওয়্যার। এরপর ডিভিএমএস এর যে শ্রেণীবিন্যাস আমরা যদি দেখি, 4 প্রকার। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল, আরেকটা হচ্ছে নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে রিলেশনাল, আরেকটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তাহলে হায়ারার্কিক্যাল বিষয়টা হচ্ছে কি, যেমন আমি একটা এক্সাম্পল দেখি, ট্রি এর মতো এটা বেসিক্যালি শোস ক্ষেত্রে মেয়েদের জুতা থাকতে পারে, ছেলেদের জুতা থাকতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে আবার হায়ারার্কি যদি আমরা দেখি, যে মেয়েদের ক্ষেত্রে অনেকে হাই হিলস পরবে আর অনেকে ফ্ল্যাট পরবে, আর ছেলেদের ক্ষেত্রে অনেকে স্পোর্টস শু পরবে, আবার অনেকে স্নিকার্স পরবে, যার যেভাবে সুবিধাভাবে পরবে। তো এই যে একটা ট্রি এর মতো একটা ব্রাঞ্চ থেকে দুইটা ব্রাঞ্চ, ওই দুইটা ব্রাঞ্চ থেকে আলাদা আলাদা করে আবার ব্রাঞ্চ, তো এটাকে বলা হচ্ছে হায়ারার্কি। তারপর নেটওয়ার্ক ডিবিএমএস মানে হচ্ছে সব এদের মধ্যে বিভিন্নভাবে সংযুক্ত থাকতে পারে। যেমন একটা স্টোরে কাস্টমার থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, সেলসম্যান থাকতে পারে। সেলসম্যান কি করে, অর্ডারও নেয়, আবার আইটেমগুলো সেলও করে বা দেয়। আর কাস্টমার কি করে, কাস্টমার শুধু অর্ডার করে। আর সেলসম্যান কি করে, অর্ডারগুলোকে ফুলফিল করে দেয়। আবার ম্যানেজার, কাস্টমার এরা কিন্তু আইটেমগুলো নিয়ে নাড়াচাড়া বা এগুলোকে ঠিকঠাক করে সাজায় রাখে কে, সেলসম্যান। তাহলে এই যে এখানে একের সাথে এখানে
অর্ডারের সাথে ম্যানেজার, সেলসম্যান, কাস্টমার তিনজনই কানেক্টেড, আবার আইটেমের সাথে শুধুমাত্র সেলসম্যান কানেক্টেড। এই ধরনের একটা এই যে নেটওয়ার্ক সিস্টেম যেটা, এটাকে বলা হয় নেটওয়ার্ক ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এরপর রিলেশনাল হলো কোনো একটা নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন। আমরা উপরে পড়ে আসছি এগুলো। অবজেক্ট ওরিয়েন্টেড হলো ডাটাগুলোকে অবজেক্ট আকারে জমা রাখা হয়। এরপর ডিবিএমএস এর কাজগুলো আমরা একটু পড়ি। নতুন ডেটা বা রেকর্ড অন্তর্ভুক্ত করা, প্রয়োজনে রেকর্ড আপডেট করা, অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা, ডেটা সংরক্ষণ করা, নিরাপত্তা নিশ্চিত করা, ডেটার অনুলিপি বা ডুপ্লিকেশন রোধ করা, একই ডেটা যাতে বারবার না আসে, নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা, রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা ইত্যাদি। আধুনিক ব্যাংকের ক্ষেত্রে ডিবিএমএস সিস্টেমের ভূমিকা যদি দেখি, গ্রাহকের তথ্য সংরক্ষণ করে, অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ করে, ঋণ প্রদান করে, লেনদেনের তথ্য সংরক্ষণ করে, ক্রেডিট কার্ড লেনদেনে, তারপর বাৎসরিক আয় ব্যয় হিসাবকরণে এটি ব্যবহৃত হয়ে থাকে। ব্যাংকিং সংক্রান্ত যে কোনো রিপোর্ট প্রস্তুতে ডিবিএমএস ব্যবহার করা হয়ে থাকে। ডিবিএমএস এর পদ্ধতি বা কার্যপদ্ধতি, যেমন এখানে আমরা যদি দেখি, ব্যবহারকারী 1 একটা অ্যাপ্লিকেশন ইউজ করে ডিবিএমএস ম্যানেজমেন্ট সিস্টেমে ওর ইনফরমেশনগুলো আপডেট করছে। ব্যবহারকারী 2 ওর নিজের মোবাইল থেকে 2 নম্বর অ্যাপ্লিকেশনটা ইউজ করে ডিবিএমএস সিস্টেমে সে তার নিজের ইনফরমেশনগুলো আপডেট করছে। সিমিলারলি আরও যতজন আছে সবাই কি করছে, টোটাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ইনপুট দিচ্ছে। আর এদের ইনপুটের কারণে আমার যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা বিশাল ডাটাবেস। তাহলে এটাই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্রিয়াকৌশল। ডিবিএমএস এ ব্যবহৃত কয়েকটা সফটওয়্যার: ওরাকল, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইএসকিউএল, ডিবেস মানে হচ্ছে ডাটাবেস, তারপর হচ্ছে ফক্সপ্রো। এখানে ফক্সপ্রো তারপর ওরাকল, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে, হঠাৎ করে দেখলে মনেই হয় না যে এটা ডিবিএমএস সফটওয়্যার, তো একটু মুখস্থ রাখতে হবে। ওরাকল এবং ফক্সপ্রো, ডিবেস, এগুলো হলো সব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার। এরপরে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বর্ণনা করতে বলা হচ্ছে। তো আমরা এই জিনিসটা বর্ণনা না করে আমরা একটু পার্থক্য দেখবো ডিবিএমএস এর সাথে আরডিবিএমএস এর পার্থক্য। যেহেতু ডিবিএমএস নিয়ে এতক্ষণ আলোচনা করছি, আমরা আরডিবিএমএস এ যাই। আরডিবিএমএস মানে হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা ডেটা টেবুলার ফর্মে সংরক্ষণ করে। আর ডিবিএমএস মূলত ডেটা ফাইল হিসেবে সংরক্ষণ করে। ডিবিএমএস এ অনেকগুলো ফাইল থাকে, আর ডিবিএমএস এ ডেটা টেবুলার ফর্মে থাকে। ডাটা এলিমেন্ট এককভাবে অ্যাক্সেস করতে হয় ডিবিএমএস এ, আর আরডিবিএমএস এ হচ্ছে একাধিক ডাটা এলিমেন্ট একই সাথে একই সময়ে অ্যাক্সেস করা যায়। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কোনো ধরনের রিলেশন থাকে না, আরডিবিএমএস এর নামই হচ্ছে রিলেশনাল, তো এখানে অবশ্যই টেবিলগুলোর মধ্যে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত টেবিল থাকবে। ডিবিএমএস হচ্ছে সিঙ্গেল ইউজার সাপোর্ট করে, আরডিবিএমএস একাধিক ইউজার সাপোর্ট করে। আরডিবিএমএস এ একসাথে অনেকজন ইউজার একসাথে কাজ করতে পারবে। আর শুরুতে হচ্ছে ওদের ফুল ফর্মটা আমরা দিয়ে রাখবো, তাহলে টোটাল 5টা ডিফারেন্স আমরা পেয়ে যাচ্ছি। এসকিউএল কি? এসকিউএল হলো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই ফুল ফর্মটা পরীক্ষায় রিপিটেডলি বারবার আসে প্রিলিতে। এটা কি করে? এটা একটা অনন্য শক্তিশালী ডাটা ম্যানিপুলেশন ও ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। রিলেশন ডাটাবেস অ্যাক্সেস করার ক্ষেত্রে এসকিউএল একটা শক্তিশালী হাতিয়ার। এক বা একাধিক ডাটাবেস, টেবিল, কলাম, ইন্ডেক্স ইত্যাদিতে প্রয়োগ করা যায়। অধিকাংশ এসকিউএল স্টেটমেন্ট হিসেবে ফলাফল হিসেবে এক সেট রেকর্ড প্রদান করে। এসকিউএল এর কিছু ব্যবহার দেখি আমরা: ডাটা কোয়েরি করা, সন্নিবেশ বা আপডেট বা মুছে ফেলা, অবজেক্ট তৈরি করা বা সংশোধন মুছে ফেলা, ডাটাবেসের কনসিস্টেন্সি এর নিশ্চয়তা প্রদান করে। কোয়েরি কি জেনে রাখা জরুরি। কোয়েরি হলো ডাটাবেজে ব্যাপক তথ্য সংগ্রহীত থাকে। এই ব্যাপক আয়তনের তথ্যের মধ্যে প্রয়োজনীয় রেকর্ড বা রেকর্ডসমূহ কোনো শর্ত বা বৈশিষ্ট্যের ভিত্তিতে খুঁজে বের করা হলো কোয়েরি। বেসিক্যালি কোয়েরি করি না আমরা, যে প্রশ্ন করে জিজ্ঞেস করি কোনো একটা কিছু জানার জন্য। আর ডাটাবেস থেকে, বিশাল ডাটা থেকে প্রয়োজনীয় রেকর্ডটা বের করার জন্য কোনো একটা আমরা ক্লু বা শর্ত বা বৈশিষ্ট্যর ভিত্তিতে যখন আমরা সার্চ করি, বয়সের ভিত্তিতে বা যে কোনো একটা ভিত্তিতে, যে জিপিএ 5 কারা পেলো, এই যে কোনো একটা স্ট্যান্ডার্ড দাঁড় করিয়ে যখন আমরা সার্চ করবো, এই জিনিসটাকে বলা হয় কোয়েরি। কোয়েরিতে এক্সপ্রেশন, অপারেটর, ফিল্টার ইত্যাদি ব্যবহার করা যায়। এরপর ওরা এক্সাম্পল দিছে, এক্সাম্পলটা আমরা স্কিপ করছি। ডাটাবেস সর্টিং কাকে বলে? ডাটাবেস এলোমেলো থাকা ডাটাকে ধারাবাহিকভাবে সাজানোর প্রক্রিয়াই হচ্ছে ডাটাবেস সর্টিং।
আচ্ছা, তো এটাকে আমরা অ্যাসেন্ডিং করতে পারি উচ্চ ক্রমানুসারে, ডিসেন্ডিং করতে পারি নিম্ন ক্রমানুসারে, মানে হচ্ছে বড় থেকে ছোট হচ্ছে নিম্ন ক্রমানুসারে। এরপর হচ্ছে ডাটাবেস ইন্ডেক্সিং, ডাটা ফাইলে ইনপুটকৃত ডাটাকে নির্দিষ্ট নিয়মে সাজানোর পদ্ধতি। ইনপুটকৃত ডাটাকে নির্দিষ্ট নিয়মে সাজানোর পদ্ধতিকে ইন্ডেক্সিং বলে। কোনো ফাইলের ডাটা ইন্ডেক্স করার অর্থ হচ্ছে সেই ফাইলের রেকর্ডগুলোকে আরোহী বা অ্যাসেন্ডিং, অবরোহী বা ডিসেন্ডিং অনুসারে সাজানো। ডাটা ফাইল থেকে কোনো নির্দিষ্ট ডাটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য ফাইলের রেকর্ডসমূহকে ইন্ডেক্স করে রাখতে হয়। ডাটা দ্রুত খুঁজে পাওয়ার জন্য ইন্ডেক্স করে রাখতে হয়। ইন্ডেক্স সর্টের চেয়ে দ্রুততর হয়, সেই জন্য বর্তমানে সর্ট না করে ইন্ডেক্স করা হয়। তাহলে ইন্ডেক্স এবং সর্টিং এর মধ্যে যে দেখা যাচ্ছে একটা ক্লোজ সম্পর্ক, তো আমরা একটু পার্থক্য দেখি। এলোমেলোভাবে ডাটাকে সুবিন্যস্তভাবে সাজানোর জন্য সময় তুলনামূলক কম লাগে ইন্ডেক্সিং এ, আর সময় বেশি লাগে সর্টিং এ। এই পদ্ধতিতে ডাটা ফাইলকে ইন্ডেক্স করার জন্য নতুন রেকর্ড যুক্ত করা হলে তা নিজ থেকেই সঠিক অবস্থানে বসে, অর্থাৎ নিজেই ফাইলটা নিজের অবস্থানে বসে যায়। যেমন আমি যদি ডিকশনারিতে একটা ওয়ার্ড ইনপুট দিই, ওই ওয়ার্ডটা নিজের অ্যালফাবেট অনুযায়ী সে ইন্ডেক্স করা থাকলে পুরো ফাইলটা সে নিজে থেকেই তার নির্দিষ্ট স্থানে বসে যাবে। সর্টিং এর ক্ষেত্রে হচ্ছে ডাটা ফাইলকে সর্ট করার পর নতুন রেকর্ড যুক্ত করা হলে আমাদের আবার নতুন করে সর্ট করতে হয়, তার মানে সর্টিংটা অটোমেটিক হয় না। ইন্ডেক্সিং পদ্ধতিতে ডাটা ফাইলকে সর্ট করা হলে মূল টেবিলে ফাইলের রেকর্ড সিরিয়াল ঠিক থাকে, বাট ডাটাবেস সর্টিং এর ক্ষেত্রে সিরিয়ালটা ঠিক থাকে না। এই একই কথাগুলো বারবার রিপিট আসছে, এগুলো স্কিপ করছি আমি। ডাটাবেস রিলেশন বলতে কি বোঝায়, এটা কত প্রকার? ডাটাবেজের অন্তর্গত একাধিক ডাটা ফাইল থেকে ডাটা নিয়ে কাজ করার প্রয়োজনে ডাটা ফাইল সমূহের মধ্যে সংযোগ স্থাপন করতে হয়। বিভিন্ন ডাটা ফাইল থেকে ডাটা নিয়ে কাজ করার জন্য এরূপ সংযোগ স্থাপন করাকে ডাটাবেজ রিলেশন বলা হয়। তো এখানে কিছু শর্ত আছে যে ডাটা ফাইলগুলোর মধ্যে কমন প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে, কমন না থাকলে আমরা বুঝতেই পারবো না কার সাথে কোন ইনফরমেশনটা যাবে। তারপর কমন প্রাইমারি কি ফিল্ডের নাম সকল ফাইলে একই থাকতে হবে, কমন প্রাইমারি কি ফিল্ডের সাইজ একই থাকতে হবে, প্রাইমারি কি ফিল্ডের ডাটা টাইপ সকল ফাইলে একই থাকতে হবে। তো ডাটাবেস রিলেশন প্রকারভেদ 4 ধরনের। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। আপনারা ইনফরমেশনগুলো একটু পড়ে নিতে পারেন। যখন একটা ডাটার সাথে বা রিলেশন যদি কোনো ডাটাবেজের কোনো একটা ফাইলের একটি রেকর্ডের সাথে অপর এক বা একাধিক ফাইলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে তখন ওয়ান টু ওয়ান। একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের আরেকটা রেকর্ডের যদি সরাসরি সম্পর্ক থাকে ওয়ান টু ওয়ান। আর যদি একটা ফাইল থেকে অনেকগুলো রেকর্ডের সাথে সম্পর্ক থাকে তখন এটা হচ্ছে ওয়ান টু মেনি। তো সিমিলারলি এদিক থেকে যদি অনেকজনের সাথে একজনের সম্পর্ক থাকে তখন এটা হচ্ছে মেনি টু ওয়ান, এখানে মেনি এদিকে ওয়ান, আবার এদিকে যদি মেনি চলে আসে তখন মেনি টু মেনি। এগুলোই হচ্ছে মূলত প্রকারভেদগুলো। এরপর ডাটা এনক্রিপশন কাকে বলে? এটা মূলত নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডাটা এনক্রিপশন বলে। যেমন আমরা হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যতগুলো সোশ্যাল সাইট ইউজ করি, ওইসব সাইটগুলোতে আমরা যখন কোনো একটা টেক্সট পাঠাই বা কারো ইনবক্সে ঢুকি, সাথে সাথে উপর লেখা ওঠে ডাটা এনক্রিপশন ইজ এনেবল বা সামথিং লাইক দ্যাট। কারণ হচ্ছে আমাদের ডাটাগুলো যাতে সবার কাছে ছড়িয়ে না পড়ে। ফলে প্রেরকের প্রেরিত ডাটা অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করার সুযোগ পায় না। এনক্রিপ্ট করার মাধ্যমে ভেতর দিয়ে পাঠালে প্রাপক এবং গন্তব্যের ওই এনক্রিপ্টেড ডাটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে। অর্থাৎ আমি যদি কাউকে একটা মেসেজ পাঠাই, সেটা এনক্রিপ্টেড অবস্থায় যাবে এবং যে রিসিভ করবে সে রিসিভ করার আগে ডাটাটা ডিক্রিপ্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে তাদের মধ্যে একটা শেয়ার্ড সিক্রেট কি থাকবে, ওই সিক্রেট কিটা হচ্ছে এনক্রিপ্ট করবে এবং ডিক্রিপ্ট করবে। এই শেয়ার্ড সিক্রেট কিটা হচ্ছে সবার কাছে থাকবে না, ফলে সবাই সেই ডাটাকে ডিক্রিপ্ট করতে পারবে না, মানে হাতিয়ে নিতে পারবে না। আচ্ছা, তো এখানে ডাটা এনক্রিপ্ট করার জন্য দুইটি স্ট্যান্ডার্ড নাম হলো, একটা হচ্ছে সিজার কোড আর একটা হচ্ছে ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। সিজার কোড আর একটা হচ্ছে ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। এনক্রিপশনের ব্যবহার এই যে এতক্ষণ যা বললাম সুবিধা অসুবিধা, সিকিউরিটির জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে। ডাটা সিকিউরিটি লাইফ সাইকেলের ডাটা রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুনিশ্চিত পরিকল্পনাগুলোকেই বলা হয় ডাটা সিকিউরিটি লাইফ সাইকেল। আর এখানে বেশ কিছু ধাপ আছে। ধাপগুলো হচ্ছে প্রথমে রিস্ক অ্যাসেসমেন্ট বা ঝুঁকি নির্ধারণ, আরেকটা হলো কৌশল বা নীতি, যে আমরা কোন স্ট্র্যাটেজিটা নিব,
তারপর ডাটার অবস্থান, শ্রেণীবিন্যাস, এরপর হচ্ছে শিক্ষা, রক্ষণাবেক্ষণ, মনিটরিং, ব্যবসায়িক বিবর্তন ইত্যাদি। মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া হলো বহুমাধ্যম, কম্পিউটার, টিভি, টেলিফোন এবং উন্নত আরও কিছু প্রযুক্তির সমন্বয়ে একাধিক মিডিয়া যেমন টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও ইত্যাদি একত্রে ব্যবহার করে গঠিত সমন্বিত ব্যবস্থাকে বলা হয় মাল্টিমিডিয়া। তো মাল্টিমিডিয়াতে কি কি থাকে? যেমন আমাদের মোবাইলটা বা পিসিটা একটা মাল্টিমিডিয়া, কারণ এখানে আমরা টেক্সট বা বর্ণ দেখি, চিত্র, গ্রাফিক্স দেখি, শব্দ দেখি, ইন্টারেক্টিভ কম্পিউটিং দেখি, অ্যানিমেশন দেখি, ভিডিও দেখি, সবকিছুই দেখি। তো আমাদের ডিভাইসগুলো হচ্ছে একটা মাল্টিমিডিয়া ডিভাইস, যেখানে এই ধরনের সবগুলো কাজই করা যায়। মাল্টিমিডিয়া ডিভাইস কত প্রকার? একটা হচ্ছে লিনিয়ার বা পর্যায়ক্রমিক, একটা হচ্ছে নন লিনিয়ার বা অপর্যায়ক্রমিক। তো লিনিয়ারগুলো কোনগুলো? যে সকল মাল্টিমিডিয়া সময়ের উপর নির্ভরশীল তাদেরকে লিনিয়ার বলে, যেমন অডিও, সিনেমা, ভিডিও, টেলিভিশন। আর নন লিনিয়ার কোনগুলো? যারা হচ্ছে সময়ের উপর নির্ভরশীল নয়। তো এরা কি কারা? যেমন আমরা যদি দেখি গ্রাফিক্স, টেক্সট, ইমেজ, এগুলো হচ্ছে নন লিনিয়ার, কারণ এরা সময়ের উপর নির্ভর করে না। মাল্টিমিডিয়ার ব্যবহার, এগুলো আমরা একটু বানিয়ে লিখব, পড়ার আসলে তেমন কিছু নেই। মাল্টিমিডিয়া সিস্টেমের অংশসমূহ কি কি? সংশ্লিষ্ট প্রযুক্তিগুলো কি কি? যেমন সাউন্ড কার্ড থাকে মাল্টিমিডিয়াতে, স্পিকার থাকে, সিডি বা রম ড্রাইভ থাকে, মাইক্রোফোন থাকে ইত্যাদি। আর নতুন সংযোজিত ডিভাইস সমূহের কয়েকটি হলো, যেমন এখন বর্তমানে ডিজিটাল ক্যামেরা আছে, মডেম আছে, স্ক্যানার, টেলিফোন কার্ড, টিভি কার্ড, রেডিও কার্ড, ডিভিডি কার্ড, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা মাল্টিমিডিয়াতে বিভিন্ন পিসির সাথে ব্যবহার করে থাকি, যুক্ত করে। বাকি প্রশ্নগুলো হচ্ছে রিপিটেড প্রশ্ন। তো আমরা আজকে টপিক 2 শেষ করলাম। নেক্সট পর্বে আমরা টপিক 3-তে মোটামুটি ল্যান, ম্যান, ওয়েন, এই যে নেটওয়ার্কিং যে সিস্টেমটা, ওটা নিয়ে পড়বো। তারপর নেটওয়ার্ক টপোলজি নিয়ে পড়বো, আর নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে পড়বো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। নেক্সট পর্বটাতে থেকে দেখা যাবে 2 থেকে 3টা প্রিলিতে কোয়েশ্চেন কমন পাওয়া যাবে, মানে প্রত্যেকটা প্রিলিতে 2 থেকে 3টা কোয়েশ্চেন কমন পাওয়া যাবে। তো ধন্যবাদ।